সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, এসএসআরএম স্টিল ও এডিএন টেলিকম। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। আর আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, আমাদের খুবই প্রিয় খালেদ মাহমুদ সুজন এবং অভিনয় শিল্পী মিষ্টি জান্নাত। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। সুজন ভাই, শুরুতে আপনার কাছে যাব। বাংলাদেশের অবিস্মরণীয় একটা জার্নি কিন্তু যাচ্ছে এবং আবারও সুপার 8-এ খেলাটা সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের পারফরমেন্স কেমন লাগছে? টু বি ভেরি অনেস্ট, মানে যেরকম এক্সপেক্টেড ছিল সেরকমই হচ্ছে। আমরা আসলে ওইভাবে যদি আমি অনেস্টলি কথা বলি যে T20 ফরম্যাটে আমরা এখনও সেই রকম দল না, এটা আমাদের মানতে হবে প্রথমেই। আমি খুব সাউথ আফ্রিকার সাথে যে আমরা জিতবো না বা টাফ হবে, কারণ এটা খুবই ছিল, বাট আমরা উই প্লেড রিয়েলি ওয়েল। মানে নিউজিল্যান্ড মানে যেই কন্ডিশনে খেলা হয়েছে নিউ ইয়র্কের ওই উইকেটে আমাদের বোলার ওয়াজ আউটস্ট্যান্ডিং। হয়তো ম্যাচটা ক্লোজ হতে পারতো, অনেক ডিবেট ছিল, আম্পায়ারিংয়ের কথা ছিল, ফুল টাচ বল মিস করে ফেলেছে মাহমুদুল্লাহ, অথবা 6 মানে রিয়াদ এরকম 6 মিস করবে, হতেই পারে না। বাট আমি যেটা মনে করি যে আল্লাহ চাইনি বলে আমরা ম্যাচটা জিতে পার্ট অফ দ্য গেম, এটা আমাদের মানতে হবে। বাট দ্য ওয়ে উই কাম ব্যাক এগেইনস্ট নেদারল্যান্ডস, আমি খুব ভয় ছিলাম এই ম্যাচটা নিয়ে। বাট নেদারল্যান্ডস কিন্তু যথেষ্ট শক্তিশালী একটা দল এই ছোট ফরম্যাটে খেলায়। বাট আমি মনে করি এই আমরা সব মানে জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে সত্যি কথা দ্য ওয়ে বি প্লেড, আমি মনে করি প্রত্যেকের কন্ট্রিবিউশন ছিল, স্পেশালি সাকিবেনকে এত কথা হচ্ছে দ্য ওয়ে হি ব্যাটেড। তো ছোটবেলা থেকে একটা কথা শুনতাম যে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। সাকিব যে ক্লাস বা ও যে নাম্বার 1 প্লেয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেটে, বেস্ট অলরাউন্ডার, কেন এটার জন্য যে ওই প্রেশারের মধ্যে যে দ্য ওয়ে হি ব্যাটেড, বা যেটা হয় যে পুরো ইনিংসটা ব্যাটিং করলে হয়তো সাকিব 40 করে আউট হয়ে যেত, হয়তো আমরা এই 115-এর মার্কটা ছুতে পেতাম না, তাহলে আবার টাফ হতো প্রত্যেকটা। আপনি দেখেন যে তানজিদের শুরুটা হয়তো বা শান্ত এবং লিটন মিস করেছে কালকে, কিন্তু পরে সাকিব, মাহমুদুল্লাহ, হয়তোবা জাকের আলী যেভাবে 7 বলে 14 রানের ইনিংসটা ওয়াজ ভেরি ভেরি আমরা একটু স্কোর কার্ডটা দেখব। গতকাল নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশ 25 রানে জয়ী হয়েছে। শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ 20 ওভারে সংগ্রহ করে 159 রান, 5টি উইকেট হারিয়ে সাকিব আল হাসান অপরাজিত 64 রানের ইনিংস খেলেছেন 46 বলে। তানজিদ হাসান তামিম 26 বলে 35 রান করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ 21 বলে 25 রান করেছেন। ভেরি ক্রুশিয়াল এবং ভেরি প্রিসাইজ একটা স্কোরটা সবকিছু বলবে না। আমি যেটা বলছিলাম যে জাকির আলীর ওই 7 বলে 14, লিটনের ওই তড়িৎ স্টাম্পিং করা, কিংবা মাহমুদুল্লাহর ওই একটা ওভার বোলিং যখন সে বিক্রমজিৎ সিংকে আউট করার জন্য ক্যাপ্টেন তাকে, তো আমি বলবো যে শান্ত হয়তো বা ব্যাটে রান করতে পারছে, দ্যাট ইজ ভেরি আনফরচুনেট ফর আস। বাট এন্ড অফ দ্য ডে শান্ত ওয়াজ লিডিং ফ্রম, মানে ক্যাপ্টেন হিসেবে শান্ত দারুণ করছে। মানে কিন্তু গত ম্যাচটা আমি খুবই মানে ডিসহার্টেড হয়েছে, মানে আমি দেখে আমি এত কষ্ট পেয়েছি। তখন আমি একটা শোতে ছিলাম, তো আমার মনে হচ্ছিল জিতেই যাব। আমি সবাইকে বলেছিলাম তোমাদের বার্গার খাবো, ট্রিট দিচ্ছি, বাট পরে হলো না। তো ব্যাপার ওটা না, মানে আমরা আসলে অনেক সময় খেলার সময় ভাবি যে আজকে জিতে যাচ্ছি, কিন্তু সেটা জিতি না। আবার দেখা যায় এমন শক্তিশালী দলের সঙ্গে আমরা জিতে যাচ্ছি যেটা আমাদের আগে কথা ছিল না। যেমন কালকে যেটা খেলা দেখলাম, মানে টোটালি ইট ওয়াজ এ টিম ওয়ার্ক। মানে খুবই ভালো লেগেছে যে ভাইয়া বলল যে আসলে ছোট ছোট জিনিস তো আসলে ওটা চোখে পড়ে না, কিন্তু ওই ছোট জিনিসের কারণেই কিন্তু আসলে টিমটা জিতে যায়। একদমই। সুজন ভাই, যেটা আমরা আগে থেকে বলছিলাম, সবাই সমালোচনা করছিল টপ অর্ডারের ব্যাটারদের কিছুটা মনে হয় রানে ফিরতে তারা শুরু করেছেন। শান্ত এবং লিটন দাস এখনও একটু স্ট্রাগল করছেন, কিন্তু সাকিব আল হাসানের কালকের যে ইনিংসটা উনি খেলেছেন, এবং যেটা আমরা সবাই বলি যে সাকিব আল হাসান খেলছেন মানেই, পারফর্ম করছেন মানে বাংলাদেশ জিতে যায়। সাকিবের ফেরাটা কিভাবে দেখবেন? এবং আমি তার আগে বলি যে দেখেন, বাংলাদেশের যে কোনো অজপাড়ায় যান, ওইখানে কিন্তু টিভি আছে, যে লিটন রান করে না বা শান্ত রান করে, সবাই দেখছে। হ্যাঁ, মানুষ হয়তো বা কষ্ট পাচ্ছে বা কেউ বকাও দিচ্ছে বা খারাপ লাগছে, কারণ আমরা কি চাই যে বাংলাদেশ জিতুক এন্ড অফ দ্য ডে। কালকে কে পারফর্ম করলো না পারফর্ম করলো এটা কিন্তু ইম্পর্টেন্ট না আমাদের জন্য। বাংলাদেশ জিতেছে, 2টা পয়েন্ট পেয়েছে, আমরা সবাই খুশি। হ্যাঁ, যদি আমরা ওইভাবে টেকনিক্যাল কথা যদি করি, যারা ক্রিকেট বোর্ডে আছেন বা সিলেক্টর বা টিম ম্যানেজমেন্ট, তারা চিন্তা করবেন যে কোন ছেলেটাকে আমার খেলালে ভালো হবে। এখন শান্ত লিটন আমাদের জন্য খুব কি প্লেয়ার, এবং আমি সৌম্যর কথাও বলবো, সৌম্য আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট প্লেয়ার। বাট ওরা 3জন ফর্মে নেই বা রান হচ্ছে না, এটা নিয়ে এত বিশদ আলোচনা হচ্ছে যে এটার প্রেশারটা পুরো টিমের মধ্যে পড়ছে। এটা খালি শান্ত লিটনের সৌম্যর মধ্যে পড়ছে না কিন্তু, বিকজ আমার সাথে যেহেতু ছেলেদের যোগাযোগ হয়, কথা হয়, তারা সবাই খুব আপসেট এবং ফিল করে যে, মানে যেমন অনেকে দোয়া করছে শান্ত অসুস্থ হয়ে যাক, তার খেলতে না হয়। এটা যে টিমের প্রতি কতটা, এটা এই আবেগটাই আমাদের মধ্যে কন্ট্রোল করতে, আমরা ইমোশনাল জাত, বাট আমার মনে হয় এই আবেগটা আমাদের কন্ট্রোল করা খুব জরুরি, এবং এই মেসেজগুলো ন্যাশনাল টিমে যাওয়াটাও খুব ভয়াবহ। মানে একটা কথা কি, ওরা একটা মিশনে গেছে,
একদম এবং ওরা লেট দেম প্লে। আমার কথা হচ্ছে ভাই খেলুক, খেলতে দেন। আমরা যদি শান্তকে বাদ দেওয়ার থাকে সেটা বিসিবি চিন্তা করবে, সিলেক্টররা চিন্তা করবে, লিটনকে বাদ দেওয়ার চিন্তা করবে। কিন্তু এখন যেহেতু একটা মিশনে আছে, লেট দেম ফাইট। তারা শান্তর কি খারাপ লাগছে না অ্যাজ এ প্লেয়ার? বা এটা তো ওদের প্রফেশন, এন্ড অফ দ্য ডে লিটনের কি খারাপ লাগছে না? কনফিডেন্সটাও হারিয়ে ফেলছে যখন আমরা যখন এত কথা বলবো তখন দে আর আন্ডার প্রেশার। তো সুতরাং আমার মনে হয় যে সবচেয়ে বড় কথা, যেমন সাকিব খারাপ, সাকিব ফর্মে এসছে, হয়তোবা লিটন শান্ত এমন একটা ইনিংস খেলো যেটা বাংলাদেশ জিততে সহায়তা করবে, হয়তো সুপার এইটের কোনো একটা ম্যাচে লিটন শান্ত এমন ব্যাটিং করবে যেটা বাংলাদেশ জিততে, তখন আপনি কি বলবেন? তো লেট দেম প্লে। আমার কথা হচ্ছে যে আমরা একটু যদি ইমোশন কন্ট্রোল না করতে পারি দেন ইটস ভেরি ক্যার। মানে আমি যদি আই এম নট ইন সোশ্যাল মিডিয়া টোটালি, আমার ফেসবুক নাই, আমি ইনস্টাগ্রাম কিছুই করি না, তো আমি মানুষের থেকে শুনি এগুলো যে এরকম হয়েছে। প্লেয়াররা আমাকে ফোন করেছে অনেকে যে স্যার এরকম হচ্ছে, এরকম আজে বাজে কথা হচ্ছে। আমি বললাম তোরা শুনিস কেন, বা ফেসবুকগুলোকে ডিঅ্যাক্টিভেট কর লাস্ট এই নেক্সট একটা মাসের জন্য, দরকার নেই এগুলো দেখা। তোদের কাজ খেলতে গেছি, লেট খেল, এনজয় কর। আমার কথা এন্ড অফ দ্য ডে আমি যেটা প্রথমেই বললাম যে আমরা এই ফর্মেটে উই আর দ্য বেস্ট টিম। আপনাকে এটা মানতে হবে যে আমরা 50 ওভার ক্রিকেটে যতটা ভালো ক্রিকেট খেলি, টি20তে আমরা এখনো অতটা পারদর্শী না বা এত স্ট্রং না, বাট তারপরেও উই আর লার্নিং এভরিডে। আমরা প্রতিদিন শিখছি, সামনে যাবো, আগাবো। এটাই আমাদের নতুন ছেলেরা এসে ভালো খেলছে। তানজিদ যেমন কালকে রান করলো, ইয়াংস্টার দ্য ওয়ে হি ব্যাটেড, কিংবা হৃদয় যেভাবে দুটো এবং যারা ইয়াংস্টাররা যারা জয়েন করেছেন নতুন দলের সাথে আমি দেখছি তারাই কিন্তু আমি বলবো যে একদম গাঁথনিটা আরো মজবুত করে তুলছেন। রিশাদকে দেখেন, দুইটা ম্যাচ রিশাদ জিতানোর অনেক অবদান রিশাদের। আপনি যদি তানজিম সাকিবকে দেখেন, অসাধারণ, বা হৃদয়কে দেখেন, এটা তো সবাই প্রথম ওয়ার্ল্ড কাপ খেলছে ইনফ্যাক্ট এইভাবে। তো আমার মনে হয় যে একটু আমাদের সময় নিতে হবে। আমি জানি আমি ফ্রাস্ট্রেটেড, শান্ত রান করছেন, আমি ফ্রাস্ট্রেটেড, আমি খুব কষ্ট পাচ্ছি, রিটন রান করছে না ফ্রাস্ট্রেটেড, কিন্তু আমাদের থেকে আসলে ওনাদের মাঝে আবেগ মানে কষ্টটা হয়তো বেশি আমি সেটাই বললাম। কালকে সাকিব রান করেছে আলহামদুলিল্লাহ, আমরা ভালো ম্যাচ। সুতরাং এরকম ধরেন মোস্তাফিজ, মানে পুরো বোলিং গ্রুপই ভালো বল করছে, প্রত্যেকটা ম্যাচে কিন্তু আমাদের বোলাররা খুব ভালো বল করছে। তো মানে আমার কথা হচ্ছে যে আমরা একটু রিল্যাক্স থাকি, এনজয় করি। আমরা যে নিজেদের প্লেয়ারদেরকে নিজেরাই এত গালি দিই, এত বকা দিই, তাহলে এই দেশে তো আপনি নিউজিল্যান্ডের অবস্থা দেখেন। আপনি সাউথ আফ্রিকার কথা যদি বলেন, সাউথ আফ্রিকার টপারে দুইটা ম্যাচে কেউ রানই করেনি। দুইটা ম্যাচে তো টপ অর্ডার রানই করেনি। ইভেন বাংলাদেশ এবং উইকেটে সব দলেরই টপ অর্ডার কিন্তু স্ট্রাগল করেছে। আপনি যখন মানুষকে কিছু বলছেন ফ্রম দ্য মিডিয়া, ইউ নিড টু সে দ্য পজিটিভ থিংস। আমার কথা হলো আমরা মিডিয়া থেকে আমরা মনে হচ্ছে শান্ত লিটনকে আমরা পুরো দেশের শত্রু বানিয়ে দিচ্ছি। ইটস নট ফেয়ার। আমি মনে করি এটা একদমই না। বাংলাদেশের অনেক জয়ের অবদান লিটন কুমার দাসের আছে, এবং ভবিষ্যতে অনেক জয়ের অবদান অধিনায়ক শান্ত হিসেবে। এই জয়টা কিন্তু উনি নিজের অধিনায়ক হিসেবে জয়টা উপহার দিয়েছেন। আমরা একটু মিষ্টি জানাত আপনার কাছে যাব যে সমর্থকদের যে আবেগের কথা আমরা বলছিলাম, আমরা তো আসলে সমর্থক হিসেবে খেলাটা বেশি দেখি, এমনকি খুব মানে এমন কাজ করে কি, আচ্ছা না বাংলাদেশ জিতলে খুব মনটা ভালো লাগছে, বাংলাদেশ হেরে গেল মনটা খারাপ হয়ে গেল, এমন কোনো অভিজ্ঞতা আছে কিনা? না, এটা তো আমার হয় অলওয়েজ। আমি এই যে বললাম না, মানে এর আগের ম্যাচটা দেখে আমি খুবই মন খারাপ হয়েছে। মানে খেলা এবং কার খেলা খুব মনোযোগ সহকারে বেশি ফলো করা হয়? আমার তো আগে মাশরাফি ভাই খুব ফেভারিট ছিল। আচ্ছা আচ্ছা। সাকিব আল হাসানও খুব ফেভারিট, তাসকিন আমার ফ্রেন্ড, ও আমার খুবই ফেভারিট। ওর জন্য অনেকবার মাঠে গিয়েছি খেলা দেখতে। সো দেখা যায় যে আসলে সবার খেলাই ভালো লাগে। যে হৃদয়ে যে উনিও খুব ভালো খেলছেন, আমি খুবই যখন মাঠে খেলছে তখন বলছি দেখবা যে এখন খুব ভালো একটা রান করবে। আর সাকিব ভাইয়ের ব্যাপারটা হচ্ছে কি, আসলে উনি তো অলরাউন্ডার, উনার পরে মানুষের খুব বেশি এক্সপেকটেশন থাকে যে সাকিব কেন করলো না, গত ম্যাচে খুব লেখালেখি হলো। তা আসলে মানে সবাই যে সবসময় পারফরমেন্স ভালো করবে এটা তো আসলে হয় না, এটা তো আসলে লাকের উপর ডিপেন্ড করে। সবাই কিন্তু দেখা যায় যারা খেলছেন তারা কিন্তু এন্ড মোমেন্টে চায় যে ভালোভাবে আমি পারফর্ম করব। কেউ কিন্তু মাঠে যে ভাবে না যে আমি এতটুকু করে আমি চলে আসবো, এটা কিন্তু কখনোই কেউ ভাবে না। কিন্তু আসলে আমরা বাঙালিরা তো খুব আবেগী, তো আমরা আসলে বলতে ভালোবাসি বা কন্ট্রোভার্সি ভালোবাসি, বা খারাপ খেলে বলেই দিই, গালি দিয়ে দিই। কিন্তু এতে কি হয়, যারা গেছে এত দূরে গেছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু তারা বাংলাদেশকে কিন্তু ওরকম ভাবে বিশ্ব দরবারে চিনতো না। তারা রিপ্রেজেন্ট করছে, তারা এত কষ্ট করছে মাঠে, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। তারা কিন্তু ভিডিও ছেড়েছে যে প্লিজ আমাদেরকে এভাবে বলেন না। এটা আসলে সোশ্যাল মিডিয়া আমরা যারা পাবলিক ফেস যারা আছি তাদের কিছুটা ওটা সহ্য করতেই হবে। আমি দেখেছি একটা মানে হয় এখন প্রযুক্তির কাজ দিয়ে অনেক নলেজ রাখেন ক্রিকেটের। হ্যাঁ আচ্ছা, আমরা এখন চলে যাব সুদূর ওয়েস্ট ইন্ডিজে, যেখানে বাংলাদেশ দল আছে। আমাদের সহকর্মী আব্দুল্লাহ হীরার কাছে, কিংস্টাউন থেকে উনি যুক্ত হবেন। আমরা যুক্ত হব আব্দুল্লাহ হীরার কাছে। আব্দুল্লাহ হীরা, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের শোতে। আমি নিশ্চিত গতকাল অসাধারণ একটি দিন গিয়েছে বাংলাদেশের জন্য, অবশ্যই আপনার জন্য একটা অসাধারণ দিন গিয়েছে। সুপার 8 ডাকছে বাংলাদেশকে, সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রিপারেশন মাইন্ডসেট কেমন দেখছেন?
ধন্যবাদ সারা মাহবুব। কেবলই তো সুপার এইটের আমরা খুব কাছে, অর্থাৎ সুপার এইট অনেকটাই বলা যায় আমরা খেলতেই পারবো। সেই জায়গায় প্রস্তুতি তো মানসিকভাবে তারা একটা রিফ্রেশমেন্টে আছে যে আমরা সুপার এইট প্রথম যে টার্গেট ছিল গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সুপার এইটে ওঠার, সেইটা সম্ভবত বাংলাদেশ করতে পেরেছে। এখন একটু আগে আপনাদের অতিথিদের কথা শুনছিলাম, বিশেষ করে খালেদ মাহমুদ সুজন বিষয়গুলো তুলে ধরছিলেন যে বাংলাদেশ যখন হারে তখন বা হতাশার মধ্যে পড়ে তখন আমরা সমর্থকদের পাশে দেখি কম, সেটা আসলে আমরা নিয়মিত দেখি। কালকে খালেদ ভাইকে, সুজন ভাইকে একটু বলতে চাই, কালকে যখন মাঠে আমরা ম্যাচটা জিততে দেখলাম, অর্থাৎ বাংলাদেশ যখন একটা মহা গুরুত্বপূর্ণ ম্যাচ এভাবে জিতলো, তখন বেরিয়ে এসেছিলেন যেসব সমর্থকরা, তাদের মধ্যে গুটি কয়েক বাংলাদেশি সমর্থকও ছিলেন। তাদেরকে আমরা আমি পেয়েছিলাম, তাদেরকে জানতে চাইলাম তাদের প্রতিক্রিয়া কিন্তু একেবারে বলা যায় একদম চেঞ্জ হয়ে গেছে। আমি তাদের কাছে উল্টো প্রশ্ন করলাম যে আপনারা ধরেন এইরকম একটা ম্যাচে বা এর আগে যে ম্যাচটা হেরে গেল, সেই সব ম্যাচের শেষে অনেক সময় প্রতিক্রিয়া দেখি খুব নেগেটিভ প্রতিক্রিয়া, যে প্রতিক্রিয়াগুলো আসলে অনেক সময় সহনশীল হয় না, মানা যায় না। কেন এটা হয়? বিশেষ করে সাকিব কয়েকটা ম্যাচে রান পাচ্ছিলেন না, তাতে করেই মনে হচ্ছিল বিরাট সাকিবকে অনেক গালমন্দ করার মতো জায়গা তৈরি হয়েছে বা এরকম হয়। তো তারা আবার উল্টো আমাদেরকে আশ্বস্ত করছিলেন, না আমরা দলের সঙ্গে আছি, সাকিব এত বড় স্টার, সাকিবকে আমরা কেন খাটো করব, সাকিব একদিকে থাকলে পুরো পুরো সাকিবের স্টারিজম বা দলের সবাই। আসলে বাংলাদেশের সমর্থকদের নিয়ে আমি যতটা অভিজ্ঞতা রয়েছে সেটা হলো আমরা বেশি আবেগের কারণে কিন্তু অনেক সময় কথার কোনো লাগাম থাকে না, প্রতিক্রিয়ার কোনো লাগাম থাকে না, কিন্তু এটা আসলে লাগাম দেওয়া প্রয়োজন, প্রতিক্রিয়ারও একটা লাগাম থাকা উচিত। এবং আমি তো দেখি সুজন অবশ্যই একমত হবে যে আপনারা যারা কর্মকর্তা হিসেবে আছেন তারাও কিন্তু অনেক সময় ইমোশন ধরে রাখতে পারে না। দল খারাপ করলে বা কোনো এক প্লেয়ার খারাপ করলে তারাও কিন্তু অনেক ধরনের প্রতিক্রিয়া দিতে। একদমই তাই। আব্দুল্লাহ হীরা, আপনি থাকুন আমাদের সাথে, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। ব্রেকে যাবেন নাকি আমরা একটা বিরতিতে যাব? একদমই তাই, আবারও আমরা ফিরছি বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে অনুষ্ঠানের একটা বিরতি দেওয়ার সময় হয়ে গিয়েছে। আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। আপনাকে আবারও ওয়েলকাম করছি। খালেদ মাহমুদ সুজন আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলেন, আমরা মাঝে একটা বিরতিতে গিয়েছিলাম। খালেদ মাহমুদ সুজন। হীরা ভাই, আসসালামু আলাইকুম। আপনি একটু রাগ করে আছে আমার উপর, হীরা ভাই ফোন টোন ধরি নেই দু একদিন মনে হয়। যাক হীরা ভাই, যেটা আপনি বলছিলেন টোটালি আমি আপনার সাথে একমত, বাট আমি এক জায়গায় একমত না, মানে যে সাপোর্টাররা যারা খেলা দেখতে আসেন, বা যেমন মিষ্টি আমার পাশে বসে আছেন, উনি যেমন ক্রিকেট ফ্যান, মানে বেসিক্যালি এটা উনি ফ্যান, বাংলাদেশ ক্রিকেটের ফ্যান, কিন্তু আমরা কিন্তু ক্রিকেটের কাছের মানুষ। মানে আমার কথা হচ্ছে যে ওনারা যা খুশি বলুক, সাকিব ভুয়া, মাহমুদুল্লাহ চলে না, শান্ত বা যে প্লেয়ার, কিন্তু আমাদের যখন আমরা বলবো, আপনি আমি যখন বলবো, তখন আমার কনসেন্ট হলো তখন, বিকজ আমরা কি চাই, এন্ড অফ দ্য ডে আপনি এই যে রোদের নিচে দাঁড়িয়ে আছেন বা সারাদিন কাভার করেন, ইউ ওয়ার্ক হার্ড ফর দ্য গেম, না আপনি ক্রিকেটের জন্য করেন, আপনাদেরও কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে টুয়ার্ডস দ্য গেম। আমাদের যেমন আছে অথবা বিসিবির ডাইরেক্টর, বা আমি যদি বিসিবির ডাইরেক্টর নাও থাকি, অ্যাজ এ ফর্মার প্লেয়ার বা ফর্মার ক্যাপ্টেন হিসেবে আমারও ধরেন রেসপন্সিবিলিটি আছে। কিন্তু আমাদেরকে একটু গঠনমূলক কথা বললে ধরেন যেটা হলে তখন আরও জিনিসটা বেটার হয়। আমরা এন্ড অফ দ্য ডে আপনি কি চান যে আপনাকে যখন শুনবে বেস্টিতে যে আপনি বাংলাদেশের একজন জার্নালিস্ট, আপনার টিম খারাপ হয় আপনারাও কথা বলতে ইচ্ছা করবে না, যখন জিতবে আপনারও মনটা ভালো থাকে, আপনি তখন আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে আমাদেরকে একটু পজিটিভ ডিসকাশনগুলো আনলে আমার মনে হয় যে আমরা আরও বেটার করতে পারবো। মানে আপনাদের দায়িত্বটা আসলে অনেক বেশি, যেমন সোশ্যাল মিডিয়া আর মানে মেইন মিডিয়ার মধ্যে অনেক ডিফারেন্স ভাইয়া। সোশ্যাল মিডিয়া তো সারা দেশের মানুষ কথা বলতেছে, কে বলতেছে আমি জানি না, বাট আপনাদের কিন্তু দায়িত্বটা অনেক বেশি আমার মনে হয়। তা আপনি অনেক সিনিয়র, মানে অনেক সিনিয়র সাংবাদিক, এই জন্য আপনাকে বললাম আপনার মাধ্যমে যারা পুরাই ঝাপঝা ছড়ায় যায়। আমি একটু বলতে চাই সুজন ভাই, আপনার কথা ধরেই বলতে চাই, আসলে আমাদের এই দায়িত্বের বিষয়টা ফ্ল্যাকচুয়েট করে তখনই যখন দর্শকের রুচিটাও একটা ব্যাপার দাঁড়ায়। আপনি যেটা বলছিলেন, আমরা যারা ডিজিটাল কন্টেন্ট যারা দেয়, বা আমাদের কন্টেন্টগুলো তো ডিজিটালি যায়, তো আমাদের কন্টেন্ট ডিজিটালি যখন যায়, ডিজিটালে যারা চোখ রাখেন তাদের যে ডিমান্ড, সেই ডিমান্ডের কারণেই অনেক সময় এই রুচিটা, আমরা কন্টেন্টের রুচিটা আসলে ধরে রাখতে পারছে না বা পারে না। তা আমরা আশা করব যে আসলে যেটা ক্ষতি হয়, যেটা নিন্দনীয়, সেই কাজগুলো যাতে আমরা কম করতে পারি। তবে জাতীয় গণমাধ্যম, মেইন স্ট্রিমের গণমাধ্যমের কর্মী হিসেবে বলতে চাই, আমরা সবসময় এমন কোনো শব্দ বা এমন কোনো প্রতিক্রিয়া দেখাই না যেটা বাড়াবাড়ি, সেটা আমরা এখনো ত্যাগ করার চেষ্টা করি।
দল সম্পর্কে একটু ভাই বলতে চাই, সেটি হলো যে আজকে দল তো একেবারেই কোনো কাজ রাখেনি, কোনো অনুসরণ রাখেনি, তারা নিজেদের মতো করে কাটাবে। নিজেদের মতো করে কাটানো মানে দল এই ধরনের সেন্ট ভিনসেন্টের মতো জায়গায় তো আর ঘোরাঘুরির অনেক চান্স থাকলেও তাদের একটা অপরিচিত কন্ডিশন, তারা এমন না যে অনেক স্বজন আসবে তাদের সঙ্গে দেখা করতে, তো সাধারণত হোটেলেই তারা কাটাবে বলে আমি যতটা ম্যানেজারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তবে তাদের দলের মধ্যে যে আলোচনা চলছে সেটি হলো সামনে ঈদ, আপনারা অবশ্যই জানেন 16 তারিখে এখানে 2 দিন ঈদ হবে সেন্ট ভিনসেন্টের, 16 এবং 17 তারিখে। সৌদি আরব ফলোয়াররা 17 তারিখে করবেন, আর এখানকার যারা চাঁদ দেখার মধ্য দিয়ে 16 তারিখ, এরকম একটা বিভাজন রয়েছে। তো বাংলাদেশের যেহেতু ম্যাচ রয়েছে 16 তারিখে স্থানীয় সময় সন্ধ্যায়, তো তাদেরকে 16 তারিখে সকালেই তাদের ঈদ উদযাপন করতে হবে। সেই ধরনের একটা উপলক্ষ নিয়ে সেই ধরনের একটা মানে আয়োজন চলছে, বেশ একটা উৎসব মুখর অবস্থায় আছে তাহলে কিন্তু পুরো দল সুপার এইটে উঠেছে দল, পাশাপাশি এই ধরনের সামনে একটা ঈদের দিন নামাজ পড়বে, ভালো কিছু খাবে এবং সন্ধ্যায় খেলবে। অসাধারণ একটা সিচুয়েশন, জি ডাবল ফেস্টিভ্যাল আমাদের জন্য ঈদের দিন সকাল হয়ে যায় হীরা ভাই, আমাদের জন্য ঈদের সকাল, আমরা প্রস্তুতি নিচ্ছি বেশ আয়োজন করে একটা কিন্তু সেলিব্রেশন করার জন্য ইনশাআল্লাহ। আব্দুল্লাহ হীরা, আপনাকে অনেক কোরবানি দিয়ে দিবেন আশা করি। একদমই তাই, আপনাকে অনেক ভালো থাকবেন আর ইনশাআল্লাহ বাংলাদেশে আরো জয় নিয়ে ঢাকায় ফিরবেন ইনশাআল্লাহ। অবশ্যই, অনেক ধন্যবাদ। যুক্ত হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ থেকে আমাদের সহকর্মী আব্দুল্লাহ হীরা, আলোচনায় ছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপটা কিন্তু জমে উঠেছে, সুপার 8-এর লড়াইটা কিন্তু জমে উঠেছে। গতকাল ইংল্যান্ড কিন্তু ওমানকে হারিয়ে তারা যে একটা বিচ্যুতিতে ছিল কিছুটা তারা পথে এসেছে এবং রান রেটটা কিন্তু বেশ ভালো, মাত্র 19 বলে কিন্তু তারা হচ্ছে গিয়ে যে চেস করে তাদের রান রেটটা কিন্তু অনেক এগিয়ে নিয়েছে। এবং আজ সকালে যে ম্যাচটা ছিল, আফগানিস্তান তাদের সুপার 8-এর জায়গাটা একদম পরিপক্ক করেছে, সেই সাথে কিন্তু নিউজিল্যান্ডের মতো একটা দল তারা গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়লো। বেশ মানে সুন্দর একটা বিশ্বকাপ হচ্ছে সুজন ভাই, অনেক অনভিজ্ঞ দল অনেক ভালো পারফরম্যান্স করছে। আমি যদি মানে সত্যি কথা ওইভাবে বলি যে যেরকম ইউএসএ তে আমরা যেরকম উইকেট এক্সপেক্ট করেছিলাম যে ড্রপ ইন উইকেট অথবা অনেক ভালো উইকেট হবে, রান হবে অনেক, সেটা হয়নি। আপনি যদি নিউ ইয়র্কের ম্যাচগুলো দেখেন সব লো স্কোরিং ম্যাচ, ডিফিকাল্ট ফর দ্য ব্যাটসম্যান, মানে টপ অর্ডার যেটা চায় মানুষ, মানে আমরা যদি যখন টিভির সামনে বসি আমরা কি চাই, 4 ছক্কা দেখতে চাই, রান দেখতে চাই, কম্পিটিশন দেখতে চাই। কম্পিটিশন হয়েছে ম্যাচগুলো, কিন্তু রান হয়নি। ব্যাটসম্যানরা কিন্তু ভেরি হার্ড টাইম। তো মাশাআল্লাহ এখন খেলা ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে আস্তে আস্তে, সুপার 8 পর্বটা ওয়েস্ট ইন্ডিজ যাবে। আমি মনে করি আরো বেটার ক্রিকেট দেখতে পারবো আমরা, ভালো খেলা দেখতে পারবো। বাট হ্যাঁ, ওইভাবে নিউজিল্যান্ডকে বাদ পড়লো, আফগানিস্তান একটা মানে আমি মনে করি আফগানিস্তান কিন্তু ছোট দল না, আফগানিস্তান এই ফরম্যাটে অনেক শক্তিশালী দল। আমরা দেখছি যে আজকে পাপুয়া নিউগিনির সাথে খেলা ছিল, তারা পাপুয়া নিউগিনির সাথে ব্যাট করে 95 রানে অল আউট হয়ে গিয়েছে এক বল হাতে রেখেই। জবাবে আফগানিস্তানকে সেটা পার করতে হয়েছে 15 ওভার 1 বল খেলে, এবং তারা 3টি উইকেট হারিয়েছে, গুলবাদিন নবী, মোহাম্মদ নবী এবং আজমতুল্লাহ ওমরজাই। আফগানিস্তান দলের আমি বলবো সবথেকে শক্তিশালী দলটা কিন্তু তাদের ওপেনার যে দুজন আছেন, দুজনে কিন্তু হ্যাঁ যেটা থ্রেট হয়ে দাঁড়াচ্ছিল প্রতিটা দলের, পাপুয়া নিউগিনির কাছে ওনারা দুজনে কিন্তু হচ্ছে গিয়ে ফেল করলেন। আমার খুব মজা লাগে ওদের খেলা দেখতে আফগানিস্তান। আই এম টু বি ভেরি অনেস্ট, আমি ভালো ফ্যান ওদের। আমি বলবো যে কারণ আমার ভালো লাগে এই যে ওদের অ্যাটিটিউড, ওদের বডি ল্যাঙ্গুয়েজের কারণে, মানে ওরা পারুক না পারুক দে উইল ফাইট। মানে ওরা আপনি দেখবেন যে সবকিছুতে মানে একদম উজাড় করে খেলে, অ্যাটিটিউড একদম উজাড় করে খেলা যেটা বলে। আমি চাই আমাদের ছেলেরা এরকম খেলুক। আমাদের তো মাঝখানে একটু কম হয়ে গেলে তখন কনফিডেন্ট হারিয়ে ফেলে, দেখেছি আমি। আমাদের প্রেসারের কারণে আমরা যেরকম বলি আফগানিস্তানের মধ্যে প্রেসার নাই, মিডিয়া কি লিখে ওদের সম্বন্ধে, মানুষ কয়টা কথা বলে। আমার ছেলেরা যেরকম মানে এই মাঠে উজাড় করে যায় খেলা যেটা বলেন না, আপনি যে কথাটা বললেন, যেটা বলছেন ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, আমরা যদি বলি যে আমরা একেবারেই ক্রিকেট পাগল জাতি, আপনি 3টা দলেরই যদি দেখেন যে সবার সমর্থকরা একদম এক্সট্রিম লেভেলের আবেগটা প্রকাশ করে থাকে, আমরাও তার হয়তোবা ব্যতিক্রম নয়, কিছুটা আমরা মার্জিন ক্রস করে ফেলি, এটাই হয়তো এটা ইন্ডিয়াও করে। আমি বলছি বেসিক্যালি আপনাদের ইন্ডিয়া ক্রিকেটের হিস্ট্রি আর বাংলাদেশ ক্রিকেটের হিস্ট্রি তো এক না। জি, আপনাকে তো মাথায় রাখতে হবে পাকিস্তান ইন্ডিয়া ক্রিকেটের হিস্ট্রি আর বাংলাদেশ ক্রিকেটের হিস্ট্রি এক না। বাংলাদেশ ক্রিকেট সেই শ্রীলঙ্কা থেকে শুরু করলো পথযাত্রা, আর ইন্ডিয়া ক্রিকেট পাকিস্তান থেকে এস্টাবলিশ সেই কত বছরে, কিন্তু তারপরেও কিন্তু আমরা মাঝে ভালো পারফরম্যান্স করেছি, টক্কর দিয়েছি, এবং সেই কারণে এতটা কথা হয় গত কয়েক বছর। হ্যাঁ, আমাদের আরো, তবে এটা সত্যি কথা, আমাদের আরো ডেভেলপ করা উচিত ছিল। সেটা কেন হয়নি সেটা চিন্তা করতে হবে, কেন আমরা এখন পারছি না, বাট এটা কিভাবে আমরা সামনে পারবো এইটা আমাদের লক্ষ্য থাকা উচিত। আমাদের ডিসকাশনের পয়েন্ট হওয়া উচিত এগুলা
যে বাংলাদেশ ক্রিকেট কোথায় আমরা আটকে আছি, কেন আমরা আরো বেটার ক্রিকেট খেলতে পারছি না, বা আমাদের আমরা যদি নেক্সট 10 বছর বাংলাদেশকে চিন্তা করি 10 বছর আমরা কোথায় দেখতে চাই বাংলাদেশকে, সেটার জন্য কি করতে হবে? আপনাদের প্রেসক্রিপশন তৈরি করতে হবে, সেই মোতাবেক কাজ করতে হবে, তাহলে না আপনি রোগী সুস্থ হবে, আদারওয়াইজ আপনি তো সুস্থ হবে না, ঠিক না? একদমই। মানে মিস্টার জান্নাত, আপনার কাছেও জিজ্ঞেস করব, বাংলাদেশ ছাড়া আর কোন দলের আসলে খেলাটা বেশি এতটা এনজয় করে? কারণ উন্মাদনাটা কিন্তু বিভিন্ন ম্যাচের ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন রকম হয়ে যায়। আমরা ভারত পাকিস্তান ম্যাচেই দেখি যে আসলে কতটা উন্মাদনা আমাদের মাঝে ক্রিকেট নিয়ে আছে। না, আমি যখন অনেক ছোট ছিলাম, মানে 3 বছর বয়স মনে আছে, আমার বাবা তো ক্রিকেট খেলা দেখতো, আমার খুবই ফেভারিট খেলা হচ্ছে ক্রিকেট। আচ্ছা আচ্ছা। তো সেই সময় থেকেই আমি খেলাটা খুব ভালো বুঝি। তো আমার আসলে সেই টাইমে ফেভারিট ছিল পাকিস্তান, আমার বাবার ছিল, আবার আমার মায়ের ছিল ইন্ডিয়া। তো ইন্ডিয়ার খেলাও আমার এখন ভালো লাগে, এখন না অনেক দিন থেকে আমার খুব ফেভারিট ধোনি। তারপরে আমি আবার শ্রীলঙ্কারও কিছু প্লেয়ারের খেলা কিন্তু আমার ভালো লাগে, বল করা, যে মুরলীধরন, এরকম হচ্ছে অনেক ব্যাপার আছে। তো আমার পাকিস্তানকে তখন ভালো লাগতো, আমার হচ্ছে বলার খুব পছন্দ। শোয়েব আখতার ফার্স্ট বলার ছিল, ওর চুলটা উঠতো, আমার খুব ছোট ছিল, মানে আমার খুব ভালো লাগতো। আর তারপরে তো আফ্রিদিকে মামা মামা ডাকতাম, মানে আমি অনেক ছোট পিচ্ছি। ওয়াসিম আকরাম থেকে তাহলে শোয়েব আখতারকে বেশি পছন্দ? হ্যাঁ, আমার শোয়েব আখতারকে, কারণ আমার হচ্ছে বলার খুব পছন্দ ছিল। তো যখনই বাংলাদেশ খেলতে নামলো তখনই আমার মনে হয়েছে যে আসলে আমার দেশকে আমার সাপোর্ট করা উচিত। তো তারপর থেকে এখন তো আমি আসলে রেগুলারলি টাইম পেলে আমি খেলা দেখার চেষ্টা করি। আমি এমনও আছে যে আমি আমার মেডিকেল কলেজ ফাঁকি দিয়ে আমি যখন বাংলাদেশে মাঠে খেলা হচ্ছে আমি চলে গেছি ফ্রেন্ড নিয়ে খেলা দেখতে। এরকম হয়েছে চুরি করে করে, তখন আম্মু বলছে এই তুমি ক্লাসে নাই কেন, তোমাকে তো টিভিতে দেখাচ্ছে, মানে এরকম। আসলে আমাদের সবারই দেখা যাবে কম বেশি বাংলাদেশে ক্রিকেট নিয়ে যে আবেগটা তৈরি হয়েছে, এই ছোট ছোট যে এক্সপেরিয়েন্স গুলো, আমাদের যে অনুভূতিগুলো, সেই জায়গা থেকেই আসলে আবেগটা তৈরি হয়েছে। না, আবেগটা নিয়ে আমার কোনো প্রবলেম না, আবেগ থাকাটা ভালো, কারণ আমি কান্দি তো, মানে আমিও কান্দি না, রাইট? আপনি কান্দেন, উনিও কান্দেন, আমরা যে কোনো সময় কান্দি। আবেগী থাকাটা ইজ নাথিং রং, আমি বলছি আবেগী তো অবশ্যই হবে, কিন্তু আমার কথা হচ্ছে যারা আমরা দায়িত্বশীল জায়গাগুলোতে আছি তাদেরকে আমাদের কিন্তু ওই সময়টা আবেগ দেখালে হবে না, আমাদের রেসপন্সিবিলিটি আছে। আমি বলছি যে আমার ক্রিকেটে কালচারে ক্রিকেটের সাথে কারা আছে, সবচেয়ে মেইন স্টেক হোল্ডার হলো প্লেয়াররা, প্লেয়ার না থাকলে খেলা হবে না। তারপর যেমন আপনার মিডিয়া আরেকটা স্টেক হোল্ডার্স, তারা কিন্তু নিউজ ছড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেটে, বাংলাদেশ ক্রিকেট ভালো মন্দ সব কিছু তারা ছড়াচ্ছে। তারপর ধরুন আমরা অফিসিয়াল অনেক পরে আছি, আসলে ওইভাবে গ্রাউন্ডসম্যানরা আছে সবাই, তো এই স্টেক হোল্ডারদেরকে খুব দায়িত্ববান কথাবার্তা বলতে হবে। কারণ আমি বিং এ ক্রিকেটার, আমি জানি যে আমি প্রতিদিন 100 মারতে চেয়েছি, কিন্তু হয়নি আমার ক্যারিয়ারে, রাইট? তো কিন্তু সেটা তো আপনি সবাইকে বলতে হবে, যে একটা ছেলেও চায়, তো একটা সিনিয়র ক্রিকেটারেরও কিন্তু অনেক রেসপন্সিবিলিটি আছে। যেমন আমাদের অনেক সিনিয়র ক্রিকেটারদের গ্রুপ আছে, এমক গ্রুপ শ্যামক গ্রুপ, ওই গ্রুপের মধ্যে একজন একটা কথা বলে শালা আহমকের মতো ক্রিকেট খেলে, সো দ্য ল্যাঙ্গুয়েজ ইউ সেড ইউ আর নট ইন্টাইটেলড টু টেল দ্যাট, টু বি ভেরি অনেস্ট। আপনি একটা ন্যাশনাল ক্যাপ্টেনকে ইউ ক্যানট টেল দ্যাট। হতে পারে শান্ত অনেক ছোট, সো হোয়াট, বাট ও লিড, ও বাংলাদেশ টিমের ক্যাপ্টেন এখন, ইউ রেসপেক্ট হিম। আমার কথা হচ্ছে ও পারবে না, ওকে বাংলাদেশ, আমি যেটা বললাম বাংলাদেশ বাদ দিয়ে দিবে, সেটা পরের ইতিহাস। কিন্তু আমি বিং আ সিনিয়র ক্রিকেটার, আমি শান্তকে নিয়ে একটা মন্তব্য করা, রিচনকে নিয়ে একটা মন্তব্য করা, সৌম্যকে মন্তব্য, আমাকে 10 বার চিন্তা হতে। আজকে মিষ্টি যদি একটা কথা বলে শান্তকে নিয়ে, ডাজন্ট ম্যাটার, she is a total fan। একদমই তাই, ভাইয়া বলতে চাচ্ছে যে ফ্যানরা আমরা যারা বাইরের, সিনেমার নায়ক নায়িকা আরো আড্ডা দিব, আরো গল্প করব। আমাকে বিরতি আরো একবার নিতে হবে, বেলামে ব্যাটে বলে বিশ্বকাপের আরেকটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, খুবই অল্প সময়ের জন্য, ফিরছি কিছুক্ষণ পরে। তো আমরা বিশ্বকাপের আজকে কিছু ম্যাচ আছে এবং আগামীকালও একটু যাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম, জি অবশ্যই অবশ্যই, উনি আর একটা সিনেমার মানুষ, উনি মানে অন্য জগতের একটা মানুষ, যেমন আমরা ওইটা কি, আমরা ফ্যান, আমরা সিনেমা করি না, তা আমরা কিন্তু ওনাদের সিনেমা নিয়ে ভালো খারাপ বলি, বাট এখন যদি উনি যদি ওনার একজন কো আর্টিস্টকে বলে, বা ওনাদের সিনেমার লোকরা যদি প্রযোজক বলেন বা যারা সিনেমা করেন, তাহলে কিন্তু ইটস নট ফেয়ার। আমি মনে করি আমি বলতে পারি, আমি সাধারণ দর্শক, আর উনি ক্রিকেটকে বলতে পারেন, আমি সিনেমা বলতে চাচ্ছি যে তাদের বা আমাদের যাদের পার্সোনাল, মানে তাদের যে ক্রিকেটে যারা আছেন তারা যেন না বলে যারা খেলছে তাদের। তবে সুজন ভাই, আমার কাছে মনে হয় সমালোচনা অবশ্যই ওয়েলকাম করার মতো বিষয়, কিন্তু সেটা গাঠনিক সমালোচনাটা হলে সেটা ভালো হয় এবং এটা প্লেয়ারদেরকে আরো হচ্ছে গিয়ে ভালো করার ক্ষেত্রে হয়তো বা কাজে লাগবে। সুজন ভাই যেটা বলতে চাচ্ছেন, এক্ষুনি বললাম আমি আই এম নট হ্যাপি উইথ শান্তোষ ব্যাটিং। জি জি জি, মানে আমি তো খুশি না, বাট আমি তাই বলে তো শান্তকে গালি দিতে পারবো না। জি জি, বাট আমি যেটা বললাম যে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। আপনি বলতে হবে সাকিব আল হাসান ক্লাস, না তো এত বছর ধরে কিভাবে উনি সার্ভ করছেন, তো চারটেখানি কথা না। বাংলাদেশের একটা ছেলে এত বড় একটা পজিশন হোল্ড করে, তা আপনি মানতে হবে। শুধু ওকে নিয়ে যখন আমি কথা বলবো,
তখন আমার তো অনেক চিন্তা করে বলা উচিত বুঝে তারপরে হয়তো বা সেই অনুযায়ী আমরা সাকিবের এইভাবে খেলা উচিত ছিল, সেটা কারা করবে? টেকনিক্যাল লোক না, বা সাধারণ মানুষ তো বলবে হ্যাঁ সাকিব পারে নাই, সাকিবকে বাদ দিয়ে দাও, ভুয়া। মানে এখনকার নতুন জেনারেশন তো আরেকটু দায়িত্বশীল হওয়া উচিত। আমরা আবারও বাংলাদেশ নিয়ে কথা বলবো, তবে আজ রাত কিছুক্ষণ পরেই কিন্তু আরেকটা খেলা আছে, ইউএসএ এবং আয়ারল্যান্ডের একটা খেলা আছে, ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাচ। ইউএসএ যদি আজ জিতে যায় সুজন ভাই, তাহলে কিন্তু তারা পাকিস্তানকে বাদ করে দিয়ে সুপার 8-এ জায়গা করে নেবে, এবং এটা কিন্তু একটা হিস্ট্রি। Obviously, আমি মনে করি প্রথমবার মতো খেলতে এসে টি-20 ওয়ার্ল্ড কাপে দ্য ওয়ে দে প্লেড, আমি বলবো সত্যি কথা, আজকে যদি ওরা জিতে সুপার 8 খেলে, এমন না যে মানে আনসার্টেন, মানে যে ডিজার্ভ ইট, দ্য ওয়ে দে প্লেড। আমি মনে তারা বডি ল্যাঙ্গুয়েজ, তাদের মাঠে খেলার ধরন, বা মানে খুবই অপরিচিত একটা দল ছিল আমার কাছে। বাট আমি যখন বাংলাদেশের প্রথম খেলা দেখলাম বা খেলার সিরিজটা দেখলাম, তারপর থেকে আমি দেখলাম যথেষ্ট একটা কম্পিটিটিভ সাইড। তো মানে আজকে যদি সত্যি ওরা জিতে চলে যায়, পাকিস্তান ভেরি আনলাকি যে ওদের খারাপ খেলা খেসের হতে ওদের দিতে হবে, বা কিন্তু যদি আজকে আয়ারল্যান্ড জিতে তাহলে পাকিস্তান হবে চান্স, একদমই তাই। কাল ভোরে কিন্তু সাউথ আফ্রিকা এবং নেপালের ম্যাচ আছে গ্রুপ ডি থেকে। এক্ষেত্রেও সাউথ আফ্রিকা তারা সুপার 8 নিশ্চিত করে ফেলেছে, কিন্তু নেপাল যদি প্রোটিয়াদের চোখ করিয়ে ফেলতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য আমরা তো প্রতি ম্যাচে একটা পার্সেন্টেজ দেয়, আমি নো চান্স। আমি 1% চান্স হলো বিকজ ইটস ক্রিকেট, আমি একটু দিতে চাই না। মানে আমার মনে হয় সাউথ আফ্রিকা অনেক বাংলাদেশের সমর্থক হিসেবে আমরা একদমই চাইবো না। নিউ অরলিন্স মানে আমার মনে হয় যে যেরকম যা খেলা ওয়েস্ট ইন্ডিজে খেলা হবে ওরা ম্যাচটা, আমার মনে হয় যে নো চান্স। একদমই তাই। সাউথ আফ্রিকা আনডেফিনেটলি, এখন সাউথ আফ্রিকা আমি বলবো যে বাংলাদেশ এখনো তাদের বেস্টটা খেলে নাই, আমি বলবো সাউথ আফ্রিকা এখন তাদের বেস্টটা খেলে না। ওকে, এরপর কাল সকালে আরেকটা ম্যাচ আছে, নিউজিল্যান্ড এবং উগান্ডা, দুটি দলই এরই মাঝে বাদ পড়ে গেছে। তাদের জন্য এটা নিয়ম রক্ষার ম্যাচ হবে। নিউজিল্যান্ড ভেরি আপসেটিং ভাবেই তারা বাদ পড়ে গেছে, দুটি ম্যাচে তারা হেরেছে। রাতেও আরো দুটো খেলা আছে। রাতে ইন্ডিয়া মুখোমুখি হবে কানাডার, তারা অলরেডি সুপার 8-এ খেলবে। এটা হবে সেন্ট্রাল ব্রাওয়ার্ড পার্কে রাত 8:30টায়। তারপর রাত 11টায় ইংল্যান্ড মুখোমুখি হবে নামিবিয়ার জন্য। ইংল্যান্ডের জন্য আবারও খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, কারণ তারও কিন্তু স্কটল্যান্ডের সাথে একটা প্রতিযোগিতা অবস্থায় আছে। আমি মনে করি না, আমি মনে করি ইংল্যান্ড উইল বি কেক ওয়াক হবে প্রত্যেকটা। আমি মনে করি যে যতগুলো আমরা অপোনেন্টের ম্যাচ দেখলাম, একমাত্র আজকের খেলাটা বাদে 15 তারিখে রাতের এই ইংল্যান্ড নামিবিয়ার প্রত্যেকটা কেক একতরফাই খেলা হবে। আমি মনে করি আজকের খেলাটাই আমার মনে হয় দর্শকরা যদি মানে যদি ইন্টারেস্ট দেখতে চায়, আজকে জমজমাট একটা লড়াই যাচ্ছে, এবং রেজাল্টটাও কিন্তু অনেক বড় একটা প্রভাব ফেলবে বিশ্বকাপে। আমরা আবারও বাংলাদেশের আলোচনায় যাব। সুপার 8 আমরা বলতেই পারি মোটামুটি ভাবে আমরা নিশ্চিত করে ফেলেছি। সুপার 8-এর পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে, যেহেতু শ্রীলঙ্কা বাদ গিয়েছে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশের গ্রুপে যারা থাকবে, তিনটাই প্রতিপক্ষ স্ট্রং। একদমই সুজন ভাই, এখনের প্ল্যানিংটা কেমন হওয়া উচিত? কারণ মন উজাড় করে খেলার প্ল্যানিং হতে হবে। যেটা আপনি বলছিলেন কি একটা ওয়ার্ড প্লেস করেন, তখন আমি বললাম যে ওইভাবে যেটা ফেয়ারলেস একদম। মানে আমার মতে হচ্ছে যে সুপার 8-এ যাওয়ার পর আমি মনে টেক এ ব্রেথ, গো অ্যান্ড এনজয়। যে যেমনে খুশি খেলো, মাঠ চাইলে মারো, যেমনে খুশি খেলো, বাট আমাদের প্রেশার নিয়ে ক্রিকেট খেলাতে আমি দেখতে, আমি চাই ছেলেরা গিয়ে একদম মানে দাপুটে খেলা খেলছে, মানে আমরা হারতেই পারি। আই উইল টেক যে আমরা হয়তো 3টা ম্যাচে সুপার 8-এ গিয়ে বাংলাদেশ হেরে যাবে, ডাজন্ট ম্যাটার, বাট আমি দেখতে চাই যে হাউ এগ্রেসিভ উই ক্যান বি। আমরা কতটা ব্যাটিং আমরা হতে পারি, আমরা বোলিং কতটা এগ্রেসিভ হতে পারি, আমাদের ফিল্ডিং এর বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকে, মানে আমরা কতটা জিতার জন্য খেলতে পারি, এটাই আমি দেখতে চাই। হারা জিতা তো স্পট অফ দ্য গেম। এবারে টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশের এই টিম এফোর্টটা মানে অসাধারণ লাগছে মিষ্টি জান্নাত। আপনার কি মনে হয়? তরুণ অনেকগুলো প্লেয়ার আছে, এবং মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তাদের প্রভাব তো এটা তো বলার কিছু নেই। তরুণ প্লেয়ারদের জন্য কি বলবেন? না, আমার তো যে হৃদয় যে ওনার খেলা তো আমার খুব ভালো লাগে, কারণ যেদিন হেরে গেল ওই দিনও যখন সে নামলো তখন আমার মনে হলো যে না, এবার মনে ভালো করবে। মানে এই হচ্ছে ব্যাপার। উনি খেলছিল যথেষ্ট, মানে অনেকে সবাই ভালো খেলছে। এই যে ওনার নামে যে অনেকে বলছে যে ভালো খেলছে না, দেখেন সবাই কিন্তু ওই যে আমি বললাম ভালো খেলতে চায়। কেউ কি কখনো মানে চায় যে মানে বিশ্ব দরবারে বা বিশ্ব একটা মাঠে যে সে খারাপ খেলবে? এটা তো আসলে কখনোই হতে পারে না। এখন লাকটা ফেভার করে না, একদমই না। এটাই চেষ্টা তো করতে হবে। এবং সুপার 8-এও আমরা চাইবো বাংলাদেশ, যেটা বলছিলেন, ফেয়ারলেস ক্রিকেটটাই খেলুক। আফগানিস্তানের সাথে বাংলাদেশের ভালো একটা সম্ভাবনা
সম্ভাবনা আছে আমি পার্সোনালি যেটা মনে করি। এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খেলা হলেই আমি বলবো বাংলাদেশ যেমন খেলে তার থেকে কিন্তু ভালো খেলে সুজন ভাই। ওই একটা খেলা আছে যে ইন্ডিয়া প্রেসারে থাকে আমাদের সাথে, আমরা ভালো খেলবো। আর আপনি যেটা মিষ্টি যেমন ভাবে বলছিল যে আমি সেটা বলি যে সাকিব, মাহমুদুল্লাহ এরা তো আমাদের লিডার্স, ওরা আমাদের ছায়া দিয়ে রাখছে। এবং আপনি দেখেন কালকে সাকিবের পারফরমেন্স যদি আমি বাদ দিই, হৃদয় এবং মাহমুদুল্লাহ আর আমাদের বোলাররা খুবই ভালো বল করছিল। মানে কালকে সাকিব ইনক্লুড হলো না যে আমাদের বলতে, এখন আমাদের তরুণদের যে এই নেপাল ম্যাচ এবং আমাদের পরের সুপার 8 3টা ম্যাচ যদি আমরা ইনশাল্লাহ, আমি চাই তরুণরা জিতাক, তরুণরা এগিয়ে আসুক। মানে অবশ্যই সাকিব আর রিয়াদার পারফরমেন্স আমাদের খুবই মুখ্য, তারা ইম্পর্টেন্ট প্লেয়ার আমাদের টিমের, তারা সিনিয়র, তাদের মানে গেম নলেজ বা অনেক কিছু তাদের অনেক এগিয়ে প্লেয়ারদের থেকে। বাট আমি চাই যে তরুণ ব্লাড এদের থেকে আমি এমন কিছু দেখতে চাই যে তারা বাংলাদেশকে ম্যাচ জিতাতে হেল্প করছে। আমি তানজিদ তামিম তার 36কে 76 করতে হবে, রিটন শান্তকে ফর্মে আসতে হবে, যদি সৌম্য খেলে ভালো, জাকির আলী যদিও কম সময় পাচ্ছে, বা আপনি হৃদয়ের কথা বলছেন, হৃদয় এখনো কিন্তু ম্যাচ জিতায়নি, ভালো ব্যাটিং করেছে ম্যাচ সাউথ আফ্রিকার সাথে, অথবা ভেরি আনলাকি যে বিফোর ডিসিশনটা। বাট আমি বলছি ওই হৃদয় যখন ম্যাচ বের করে নিয়ে আসবে, আমি ওইটাই দেখতে চাই যে হৃদয় ব্যাট হাতে ফিরছে, ব্যাটটা উঁচিয়ে যে নিজেদের লেভেলটা আপ করা। এবং তারা সবাই কিন্তু বিশ্বকাপে যাওয়ার আগে বলছিলেন যে মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা সাকিব আল হাসান যে কারোর জন্য এটা কিন্তু শেষ বিশ্বকাপ হতে পারে, এই বিশ্বকাপটা তারা একটা উপহার দিতে চায়, ভালো পারফরমেন্স দিয়ে তারা বা এই সিনিয়র ক্রিকেটারদেরকে একটা ট্রিবিউট দিতে চায়। আমরা আশা করব তেমনটাই যেন হয়। দর্শক, আমাদের সময় একেবারেই শেষ, আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ খালেদ মাহমুদ, সুজন এবং মিষ্টি জান্নাত। আপনাদের সাথে আলোচনা করে মানে বাংলাদেশে ক্রিকেটটা আসলে এমনভাবে ছড়িয়ে আছে, সেটা প্রতিটা ক্ষেত্রে যেমনটা মিষ্টি জান্নাত বলছিলেন, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, যতই সমালোচনা হোক, যতটাই আলোচনা হোক। বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, SSRM স্টিল ও এডিএন টেলিকমে আজকের আয়োজনটা এখানেই শেষ করছি। আগামীকাল আবারও একই সময়ে ডিবিসি নিউজের পর্দায় হাজির হব আপনাদের সামনে। অনেক অনেক ধন্যবাদ।